ওয়ান প্রিভেনশন। রাতে বিলেতে কখন পড়ে যাচ্ছেন সেটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ একবার যদি পড়ে যান আপনি কিন্তু 6 মাসের জন্য আউট অফ ডিউটি হয়ে গেলেন। তখন সেটা কিন্তু আপনাদের মতো যারা অ্যাক্টিভ প্রফেশনালস, যারা প্রত্যেক দিন ডিউটি না গেলে আপনার মনটা হয়তো বাড়িতে বসবে না, তাদের পক্ষে ওই 6 মাসের যে একটা লে অফ সেটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে ওঠে। তো সবাই সতর্ক থাকবেন, সবাই ভালো থাকবেন, এবং আবার আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য আই এম ইকুয়ালি গ্রেটফুল অ্যান্ড আই থ্যাংক ইউ অল। Good afternoon, নমস্কার। রোড সেফটি উইক ভিডিও হচ্ছে এর মধ্যে দিয়ে you have to know that what comes first, what is safety. Safety not only for the people who are on accident, সবার জন্য is important. It is not only that যে গাড়ি চালাচ্ছে যে ড্রাইভার সে সেফটি চালাবে, যে রাস্তা ক্রস করছে তাকে সেফটি ক্রস করতে হবে। আমি অনেকবার দেখেছি একটা রাস্তায় যা এরকম করে থামিয়ে গাড়িটাকে থামিয়ে দিবে দ্যাট ইজ নট দ্য ওয়ে এনিওয়ান শুড ক্রস দ্য রোড। সেইগুলো এনফোর্স করতে হবে আপনাদের, বিকজ আপনারা হচ্ছে ল মেকার্স। সেটা আপনাদের যদি এনফোর্স করেন যে এইটা দিস ইজ নট দ্য ওয়ে যে কেউ রাস্তা ক্রস করবে, ক্রস করলে তার অ্যাক্সিডেন্ট হবে, যে গাড়ি চালাচ্ছে তাদের অ্যাক্সিডেন্ট হবে, আর তার টোলটা হবে আমাদের উপর। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। যে রোড সেফটি is not only for the person who is responsible, is also most important for those who are not responsible. যাদের কোনো রেসপন্সিবিলিটি নেই, আমি যখন তখন রাস্তা ক্রস করছি, যখন তখন যা খুশি করছি, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর দেম। আপনারা এনফোর্স করবেন স্ট্রিক্টলি যে এইগুলো না করলে তার জন্য পেনাল্টি আছে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। একটা আপনাদের যখন দেখেন যে পেশেন্টের কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে, ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট ইজ ফ্রম ইউ। আপনারা সেই পেশেন্ট, সেই লোকটাকে আপনারা প্রথমে হাত দেবেন আমাদের আগে। ইউ শুড নো হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু। কী করা উচিত, কী করা উচিত না। তার পালস দেখা উচিত, তার পালসটা তার কোথাও কেটে গেছে কিনা, তার পা ভেঙে গেছে কিনা, সে দাঁড়াতে পারছে কিনা, প্রথম ইম্পর্টেন্ট সবচেয়ে কথা বলতে পারছে কিনা, কনসিয়াসনেস কেমন, সে ওরিয়েন্টেড কিনা, যে হ্যাঁ যদি কোনো কারো মাথায় চোট লেগে থাকে তার ওরিয়েন্টেশন খারাপ হয়ে যাবে, আমি চিনতে পারছি না, তখন দিস আর ভেরি সিরিয়াস থিংস। তখনই ওই পেশেন্টকে শিফট করতে হবে হসপিটাল। আর কেউ না আমার কিছু হয়নি, আমি জাস্ট করে গেছি, আমি একটু দাঁড়াচ্ছি, ইটস ফাইন, তাহলে আপনারা একটু বসিয়ে রাখুন তাকে, তারপরে আপনারা অবজার্ভ করে তাকে আবার ছেড়ে দিতে পারেন। তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, যে পেশেন্টের কত সিরিয়াসলি ইনজিওর্ড সেইগুলো কিন্তু আপনারাই বুঝবেন, যে তার কীরকম কী অবস্থায় তাকে আছে। ওকে, সো আই থ্যাংক ইউ অল, যে আপনারা আমাদের সঙ্গে মিলে we can always celebrate this road safety week and bring awareness amongst all. Thank you. আমার প্রশ্ন হচ্ছে ক্যালসিয়ামের ব্যাপারটা আমরা কি নিজে থেকে খেতে পারি? এতে হাড় বেড়ে যাওয়ার ব্যাপার নেই, আমাদের এটা জানা যে ক্যালসিয়ামটা খেলে ক্যালসিয়াম খেতে পারি। ওটা আপনি খাচ্ছেন, বুঝতে পারেন? আপনি যদি দুর্বল বোধ করছেন, আপনি যদি একটু ক্যালসিয়াম খান, কোনো অসুবিধা নেই। এবারে অনেকের ক্ষেত্রে যাদের কিডনি স্টোনস হয় তাদেরকে অনেক সময় বলা হয় যে কিছু কিছু ক্যালসিয়াম না খেতে, কিন্তু হাড় বেড়ে যাওয়াটা কিন্তু মোর অফেন দ্যান নট আমরা দেখি এটা জেনেটিক, মানে ছোটোবেলা থেকেই অল্প অল্প থাকে, যার প্রভাবটা আপনি হয়তো বয়সকালে বোধ করছেন, কিন্তু হঠাৎ করে ক্যালসিয়াম খাওয়ার জন্য হাড় বেড়ে যাওয়া এরকম কিন্তু প্রবণতা হয় না। স্যার আমার প্রশ্নটা ছিল স্যার, যদি তাতে কোনো ক্ষতি হবে না তো? যেমন স্যার আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন। আমি একদিন স্যার বসতে হয়ে গেছি ঘরে, খাবার খাবো বলে নিচে বসেছি, হঠাৎ দেখি হাঁটুতে আর মুড়তে পারছি না, মানে লাগছে প্রচণ্ড। সেই মুড়াটা পরেও ছিল প্রায় 7 দিন ধরে, মানে ব্যথা লাগছিল, মুড়তে পারছিলাম না, অর্ধেকটা মুড়ে ওইভাবে ছিলাম। এবার আমি ভয় ক্যালসিয়ামটাও খেতে পারছি না, আর এর কোনো ভয় করে শুরু হলো কি? ঠিক আছে, আমি বলছি যেটা আমাদের সবার ধারণা। 1 নম্বর হচ্ছে যে ক্যালসিয়াম আমরা কখন প্রয়োজন। নর্মালি ক্যালসিয়ামের বেশি প্রয়োজন হচ্ছে, একটা হচ্ছে বাচ্চাদের যেখানে গ্রোথ হচ্ছে সেই বয়সটা, যেখানে গ্রোয়িং এজ, সেটা ধরে নিন আমাদের 30 বছর বয়স, সেখানে যার জন্য আমরা বাচ্চাদের খাবারের উপর জোর দিচ্ছি বা ক্যালসিয়ামের মেডিসিনও দিচ্ছি, ভিটামিন ডিও দিচ্ছি। ছেলেদের ক্ষেত্রে 50-এর পরে এবং মেয়েদের ক্ষেত্রে আফটার মেনোপজ তাদের কিন্তু শরীরে ক্যালসিয়ামের মাত্রা কমতে শুরু করে। মাত্রা মানে
খাবার খেলেও খাবারের থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন হওয়া এবং সেটা হাড়ে গিয়ে জমা, এই যে মেকানিজমটা আছে এই মেকানিজমটা কমে যায়। মানে আপনি খেলেও সেটা শরীরে ঢুকছে না বা হাড়ে জমছে না, তখন আমাদেরকে যোগানটা বেশি দিতে হয়। তাই রুটিনলি আমরা যেটা বলি যে পোস্ট মেনোপজাল মহিলাদের ক্ষেত্রে ক্যালসিয়াম খেতে বলা হয়, আর ছেলেদের ক্ষেত্রে 50-এর পর যাদের বয়স বেরিয়ে গেছে তাদের ক্ষেত্রে আমরা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিতে বলি না। অবশ্যই সেটা কোনো পরামর্শ মেনে, এরকম না যে আপনি দোকানে গেলেন আপনাকে বললো এইটা ভালো ক্যালসিয়াম আপনি খেয়ে নিন তারপরে লাভ হবে না। কারণ ক্যালসিয়ামের অনেক রকম সল্ট হয়, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম সাইট্রেট। কার হজম ক্ষমতা কতটা বা অ্যাবজর্পশন কিন্তু ক্যালসিয়াম সল্টের উপর নির্ভর করে। আর কোনো মানুষ যদি অন্য কোনো অসুখে ভুগছে, যেমন ডায়াবেটিস, কারো হয়তো 40 থেকে ডায়াবেটিস ধরে গেছে, তার ক্ষেত্রে কিন্তু শরীরে ক্যালসিয়ামের অভাব হবে। তার ক্ষেত্রে আমরা তখন থেকেই কিছু কিছু করে সাপ্লিমেন্ট রেকমেন্ড করি। আমরা ইন্টারমিটেন্ট দিই, 3 মাস খেলেন আবার গ্যাপ দিলেন আবার খেলেন, বা চেক করে ব্লাডে ক্যালসিয়াম কি আছে দেখে তাকে সেইভাবে রেকমেন্ড করা হয়। কত ডোজে কার দরকার সেটা কিন্তু ডাক্তারের পরামর্শ মেনে খাওয়া উচিত। সব ব্যথা সমাধান ক্যালসিয়াম ট্যাবলেট তা কিন্তু নয়। কোন সল্টটা খাবেন, শুধু ক্যালসিয়াম খেলেও কিন্তু কাজ হবে না। আমি ক্যালসিয়াম খাচ্ছি কিন্তু আমার শরীরে ভিটামিন ডি নেই, ক্যালসিয়ামটা জমাই হচ্ছে, কারণ ক্যালসিয়ামটা অ্যাবজর্পশন করবে, ভিটামিন ডি না থাকলে ক্যালসিয়াম ঢুকবে না আমার রক্তের মধ্যে, ওটা বেরিয়ে যাবে। এই কারণে কিন্তু এই স্টোনের ব্যাপারটা আসছে যে আমি যদি মানে মেডিসিন দোকান থেকে কিনে পরামর্শ ছাড়া ক্যালসিয়াম খেয়ে যাচ্ছি, কিন্তু ক্যালসিয়ামটাকে ঢোকানোর জন্য যা দরকার তার ট্রান্সপোর্টারটা দিচ্ছি না, তখন কেউ সেটা কিন্তু আমাদের ইউরিন দিয়ে বেরোতে থাকবে। তখন যখন আমরা বেশি মাত্রায় ইউরিন দিয়ে বেরোতে থাকি তখনই কিন্তু কিডনিতে স্টোন হওয়া বা আদার কিছু